বিতর্ক পিছু ছাড়ছে না উপদেষ্টা আসিফ মাহমুদের। এবার পদত্যাগের গুঞ্জন, সুবিধামতো যোগ দেবেন যে কোনো দলে। যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব। দুর্নীতির অভিযোগ জুলাই অভ্যুত্থানকে কলঙ্কিত করছে দাবি বিএনপির। তারা যখন ক্ষমতার অংশীভাগ করছেন, ক্ষমতার অংশ নিচ্ছেন, তখন তাদের আরো সতর্ক থাকার কথা ছিল। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চায় জামাত। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে ডাক্তার তাহের। জাতীয় সনদী সংস্কারের মূল লক্ষ্য জানালেন আলী রিয়াজ। ফ্যাসিবাদের আমলে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। অন্তর্বর্তী সরকারের ৮ মাসেও প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ। তপ্ত শহরে পরিণত হচ্ছে ঢাকা। ১৫ বছরে তাপমাত্রা বেড়েছে ৫ ডিগ্রি। এইবারের রেকর্ড পরিমাণ তাপমাত্রা ফেস করার একটা ঝুঁকি তৈরি হচ্ছে। সহনীয় থাকবে লোডশেডিং, আশ্বাস জ্বালানি উপদেষ্টার। ভ্যাটিকানে নয়, রোমে সমাহিত হলেন পোপ ফ্রান্সিস। অন্তিম যাত্রায় লাখো মানুষের ঢল, শ্রদ্ধার মিছিলে প্রধান উপদেষ্টাও। আজও কাশ্মীর সীমান্তে পাক ভারত সেনাদের গোলাগুলি। আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান। নিজেদেরকে বিভেদ মেটানোর আহ্বান ট্রাম্পের। এবং সরানো নয়, নিরাপদ ব্যাংকে ২৫০ কোটি টাকা স্থানান্তর করেছে বিসিবি, জানালেন সভাপতি ফারুক। নতুন স্পন্সরের প্রতিশ্রুতি। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলি, চলে যাব পুরো খবরে। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না উপদেষ্টা আসিফ মাহমুদের। সহকারী একান্ত সচিবের তদবির বাণিজ্য নিয়ে সমালোচনার রেশ না কাটতেই বাবার ঠিকাদারি লাইসেন্স বিতর্ক। এমন প্রেক্ষাপটে এবার শুরু হয়েছে সরকার থেকে তার পদত্যাগের গুঞ্জন। আর যদিও দায়িত্ব থেকে এখনই অব্যাহতি না নেয়ার কথা নিজেই বলেছেন আসিফ মাহমুদ। এমনকি রাজনীতির ময়দানে এনসিপি যে তার একমাত্র সম্ভাব্য ভবিষ্যৎ নয়, এমনটিও জানিয়েছেন তিনি। দল দাসের মতো কার্যক্রম করবে না। আমরা দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছি, রাষ্ট্র সংস্কারে সবাই অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি। জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিলেন ঢাবি শিক্ষার্থী আসিফ মাহমুদ। সরকার পতনের পর জায়গা পান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে। কাজ শুরু করেন স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ে। গেল ৮ মাসে কখনো জুতা, আবার কখনো লাল কার্পেট ইস্যুতে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই উপদেষ্টা। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তার। সহকারী একান্ত সচিবের তদবির ও নিয়োগ বাণিজ্য এবং বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে গেল কদিন ধরেই আবারও আলোচনায় তিনি। যদিও এসব বিষয়ে নিজে জড়িত নন বলে দাবি করেছেন আসিফ, চেয়েছেন ক্ষমাও। এসব ঘটনার ধারাবাহিকতায় প্রশ্ন উঠেছে উপদেষ্টা পদে তার বহাল থাকার যথার্থতা নিয়ে। সরকার থেকে অব্যাহতি নিচ্ছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের মুখেও পড়েছেন তিনি। এমন তো অনেক কিছুই শোনা যায়। আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। এমনকি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও গণমাধ্যমকে ইঙ্গিত দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনো আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব। যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব। সমালোচনার মুখে ভুল স্বীকার করে কোনো শীর্ষ পদাধিকারীর ক্ষমা চাওয়া দেশের রাজনীতিতে বিরল ঘটনা। কিন্তু দায়িত্বশীল পদে থেকে একের পর এক বিতর্কে জড়ানো কি বার্তা বহন করে, এমন প্রশ্ন সাধারণ মানুষের। আগ্রাসন বিরোধী দীর্ঘ লড়াইয়ে। সজল দাস, নিউজ 24, ঢাকা। কিছু উপদেষ্টা ও তাদের পিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জুলাই অভ্যুত্থানকে কলঙ্কিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, এসব অভিযোগকে শক্ত হাতে বিচার করতে হবে। অনেক অনাচার ঘটে গেছে এই রাষ্ট্রের মধ্যে, সেটাকে ঠিক করার জন্য তাদের কণ্ঠের শক্তিটাকে আরো তীব্র করা দরকার ছিল।
এবং তারা যখন ক্ষমতার অংশীভাগ করছেন, ক্ষমতার অংশ নিচ্ছেন, তখন তাদের আরো সতর্ক থাকার কথা ছিল। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় হাতে সেটা তো দমন করা দরকার ছিল। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরির চেষ্টা চলছে এবং এর মূল লক্ষ্য একটি জাতীয় সনদে উপনীত হওয়া, এমনটি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সংস্কার কোনো রাজনৈতিক দলের একক বিষয় নয়। ঐকমত্য কমিশনে জামায়াত ইসলামের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি। বৈঠকে জামায়াত বলছে 5 বছর মেয়াদী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চায় দলটি। রাষ্ট্র সংস্কারের স্বরূপ নির্ধারণের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে শনিবার বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে বৈঠকে বসে কমিশন। জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ নির্মাণের যে অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর আহ্বান জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার ফল। এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়। বৈঠকে জামাত নেতারা বলেন, গত 54 বছরে দেশের মানুষের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়েছে। 47 বা 71-এ এদেশ স্বাধীন হলেও প্রকৃত স্বাধীনতা পাওয়া যায়নি। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না এবং কারো ইন্টারফারেন্স আমাদের স্বাধীনতার প্রশ্নে আমরা এটা স্বীকার করি না এবং করতে আমরা দেব না আমাদের সাধ্য মতো। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামাত নেতারা জানান, সাংবিধানিক কাউন্সিল বাস্তবায়ন এবং একজন ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে একমত হয়েছেন তারা। বাইক্যামেরাল সিস্টেম ইন দ্য ইলেকশন, সেটা হচ্ছে উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে। প্রধানমন্ত্রী 2 সেশনে থাকার যে বিষয় বলেছি, এটা কনজিকিউটিভলি হতে পারে, পরপর হতে পারে, কিন্তু মোট 2 বার, এর চেয়ে বেশি আর হতে পারবে না। জামাত নেতারা জানান, এই পর্যায়ে শুধুমাত্র সংবিধান সংস্কার প্রসঙ্গেই আলোচনা করেছে দলটি। পরবর্তীতে অন্যান্য সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে পুনরায় আলোচনায় বসবে দলটি। ধন্যবাদ। আজকে শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা চায় চীনের কমিউনিস্ট পার্টি, এই কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছর ধরে তাদের সঙ্গে বিএনপির কোনো কার্যকর যোগাযোগ ছিল না, তবে বর্তমানে 2 পক্ষের মধ্যে সম্পর্ক আরও গভীর হচ্ছে। অন্যদিকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, চীনের কমিউনিস্ট পার্টি শুধু বিএনপি নয়, দেশের সব রাজনৈতিক দলের সঙ্গেই বৈঠক করছে। তিনি আরও জানান, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। শনিবার সন্ধ্যায় গুলশানের হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির 7 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। অন্যদিকে বৈঠকে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউবিনের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। তারা সবসময় বাংলাদেশে একটা স্টেবিলিটি চায়, একটা সুস্থতা চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়, সমৃদ্ধ দেখতে চায় এবং দেশে একটা সার্বিক একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট দেখতে চায়। Very good discussion and a very good meeting. It's your business and it's decided by people of Bangladesh. অন্তর্বর্তী সরকারের 8 মাস পেরুলেও প্রায় 60 লাখ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদের আমলে দায়ের করা মামলা প্রত্যাহারে তেমন কোনো অগ্রগতি নেই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতারা। আর কয়েকজন উপদেষ্টার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কেউ 1 ডজন, কেউ আবার সেঞ্চুরিও পার করেছেন। গত 1 দশকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার তালিকা এমনই দীর্ঘ। কেবল হয়রানি আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দায়ের করা এসব মামলায় আসামি প্রায় 60 লাখ। বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল, বাদ যাননি কোনো পর্যায়ের নেতাকর্মী।
গণ আন্দোলনে ফেসিবাদের পতন হয়েছে, পালিয়েছেন স্বৈরশাসক শেখ হাসিনা। এরপর পেরিয়ে গেছে ৮ মাস। বিএনপির বেশিরভাগ নেতাকর্মীর মামলার তালিকা এখনও আগের মতোই দীর্ঘ। এমন প্রেক্ষাপটে জাতীয় প্রেসক্লাবে আয়োজন করা হয় ফেসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক এই আলোচনা সভা। আলোচনায় অংশ নিয়ে মামলা আর কারা জীবনের দুঃসহ স্মৃতি তুলে ধরেন বিএনপি নেতাকর্মীরা। শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নীতিকে বিশ্বাস করার জন্য, একটি রাজনৈতিক দলের আদর্শকে বিশ্বাস করার জন্য এই মামলা করা হয়েছে। যে ৬০ লক্ষ মামলা নেতাকর্মীর কথা বলা হচ্ছে, আমিও তার ভেতরে একজন। 28 অক্টোবরের পরে হাওরে থেকেছেন, রাজপথে থেকেছেন, এমন আছে যে অনেকে সেই সময় আমরা দেখেছি চরাঞ্চলে ছিলেন, ধান খেতে ঘুমিয়েছেন। সুতরাং এই যে আমাদের ৬০ লক্ষ নেতাকর্মী যারা মিথ্যা মামলা শিকার হয়েছেন, প্রত্যেকের জীবনে এক একটা গল্প রয়েছে। এই গল্প সংগ্রামের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ৮ মাস পেরোলেও মামলার তালিকা না কমায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস কোর্টের বারান্দায় আমাদেরকে লেফট রাইট করতে হয়েছে, আমাদেরকে কুইক মার্চ করে ওখানে হাঁটাহাঁটি করতে হচ্ছে, নির্মমভাবে আমাদেরকে এজলাসের মধ্যে দাঁড় করে রেখেছে। প্রধান উপদেষ্টা, আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার। তাদের যদি প্রত্যাহার হয়ে যায়, ৬০ লক্ষ নেতাকর্মী যে মামলা, সেই মামলা ৮ মাস চলে যাওয়ার পর এটা আদালতের সেলফে থাকার কথা ছিল না। এ সময় বিচারের নামে যেসব বিচারক ফ্যাসিজমকে ত্বরান্বিত করেছে তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান বিএনপির এই নেতা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। দর্শক, ইট কাঠ কংক্রিটের শহর ঢাকা রূপ নিচ্ছে তপ্ত শহরে। গত ১৫ বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা বলছেন এবার ইতিহাসের সবচেয়ে বেশি তাপপ্রবাহ দেখা দিতে পারে। সূর্যের তাপ শোষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এর মূল কারণ বলছেন তারা। দেশব্যাপী বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। তপ্ত রোদে পুড়ছে নগরী, সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। সহসায় সুখবর নেই আবহাওয়া অফিসের। গরমের মধ্যে তো মানুষটা শরবতটা টানে বেশি, শরবত, তারপরে পানি। আগে তো সারাদিন চালাইতাম, অনেক বেলা চালাইলে শরীর হাঁপায় যাবে। ভাই একটু গরম পড়েছে তো, আকাশটা একটু গরম করেছে, আমি ছায়ের মধ্যে ক্লান্ত হয়ে গেছি, ছায়ের মধ্যে দাঁড়ায় আছি। আমরা আশা করতেছি যে ২৭-২৮ তারিখের পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে, তখন হয়তোবা দেখা যাবে যে তাপমাত্রা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসবে। বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রভাবগুলো একসাথে কাজ করায় অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। ১৯৯৫ সালে ঢাকায় থাকা ১৫ ভাগ সবুজায়ন বর্তমানে নেমেছে ৭ ভাগে। অস্বাভাবিকভাবে কমেছে জলাধার, ২৫ লাখ গাড়ির ধোঁয়া, ৩ কোটি মানুষের রান্নার তাপ, গ্লাসমেড বিল্ডিং, কংক্রিটের দালানের আড়ালে তাপমাত্রা আটকে পড়ায় উত্তপ্ত নগরে রূপ নিচ্ছে ঢাকা। সব মিলিয়ে পরিবেশের চরম ক্ষতি করায় ১৫ বছর আগে মৌসুমে তাপপ্রবাহ ১ থেকে ২টি হলেও এখন বেড়ে দাঁড়িয়েছে ৬টির উপরে। আয়কাল অতীতে সর্বোচ্চ ৬ দিন হলেও গেল বছর টানা ১৯ দিনের রেকর্ড করে তাপপ্রবাহ। বিশেষজ্ঞরা বলছেন অন্যান্য দেশে ১ ডিগ্রি তাপমাত্রা বাড়লেও বাংলাদেশে বেড়েছে প্রায় ৫ ডিগ্রি। রাজধানীকে সবচেয়ে বেশি অবহেলা করায় ব্যবধান কমেছে রাত দিনের তাপমাত্রায়। এমন অবস্থায় এবার রেকর্ড পরিমাণ তাপমাত্রার শঙ্কা করছেন তারা। গত বছর যে তাপমাত্রা ছিল, এল নিনোর যদি ইফেক্টটা একই রকম থাকে এবং অন্যান্য ফ্যাক্টরগুলো তো একই রকমই আছে, বরং আরও খারাপ হয়েছে। সবুজের পরিমাণ কমেছে, জলাধার কমেছে, বরফের পরিমাণ কমেছে, আর সাথে সাথে যদি একই রকম ইফেক্টও এল নিনোর থাকে, তাহলে এইবারের রেকর্ড পরিমাণ তাপমাত্রা ফেস করার একটা ঝুঁকি তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এই বিশ্লেষক বলছেন তাপপ্রবাহ বাড়লে তার প্রভাব পড়ে বায়ুতেও। তাপমাত্রা সবকিছুকে নিয়ন্ত্রণ করায় এমন চললে একটা সময় ঢাকা হয়ে যাবে বসবাসের অনুপযোগী। যেসব এলাকায়, যেসব দেশে মরুময়তার দিকে গেছে বা মরুময় এনভায়রনমেন্ট আছে, সেখানে এই প্রক্রিয়াতেই মরুময়তা যায়। আমরা এই তাপমাত্রার ঊর্ধ্বমুখী অবস্থায় যেভাবে যাচ্ছি, আগামী দিনগুলোতে তাপমাত্রা নিউট্রালাইজ না হয়ে, না কমে, এটি একটি চক্র, দুষ্ট চক্র, এটি আমাদেরকে শুধু বৃদ্ধি করবে।
আর এতে দেশে নতুন সংকটে পড়বে মানুষ। উচ্চবিত্তের কাছে এসির মতো প্রযুক্তির ব্যবহার বাড়বে, আর তাতে আরও বিপাকে পড়বে নিম্ন আয়ের মানুষ। বাড়বে স্বাস্থ্য ঝুঁকিও। যত বেশি হিট ওয়েভ হবে তত বেশি এসি ব্যবহার হবে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। জ্বালানি খাতের অব্যবস্থাপনার কারণে এখনও দুরবস্থায় দেশের অর্থনৈতিক খাত। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখনও প্রায় 8% গ্যাসের সিস্টেম লস হচ্ছে। সংকট উত্তরণে 2004 সালের জ্বালানি নীতির সংস্কার প্রয়োজন বলেও মত তাদের। জ্বালানি উপদেষ্টার আশ্বাস, জুনের মধ্যেই গ্যাসের 50% সিস্টেম লস বন্ধ হবে। জানান, এবার গরমে সহনীয় পর্যায়ে থাকবে লোডশেডিং। জ্বালানি সংকটে এমনিতেই দীর্ঘদিন ঠুকছে দেশের শিল্প কারখানা। এর মধ্যেই রাজধানী সহ আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুরের শিল্প কারখানাগুলোতে ভয়াবহ গ্যাস সংকট। আছে লোডশেডিংও। ফলাফল, ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। গবেষণা বলছে 2031 সালের মধ্যে শেষ হবে দেশের গ্যাসের রিজার্ভ। 2004 সালের জ্বালানি নীতির কার্যকারিতাও নেই সেভাবে, যার নেতিবাচক প্রভাব পড়ছে শিল্পের উপর। রাজধানীর বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত আলোচনায় উঠে আসে এসব তথ্য। এই গ্যাস পাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বে, এইসব ডেটা থাকা সত্ত্বে, হাউ কুড দ্য লাস্ট গভর্নমেন্ট মুভ অ্যাওয়ে ফ্রম এক্সপ্লোরেশন, এটা আমি জানি না। তারা সেখানে পিডিবিকে বাধ্য করেছে রেজলিউশন নিতে, যে সেই রেজলিউশনে বলা আছে যে তারা যে বিদ্যুৎ উৎপাদন করছে না, বিদ্যুৎ উৎপাদনের যে রেকর্ড রাখা হয়, সেই রেকর্ডটা তাদেরকে রাখতে নিষেধ করা হয়েছে এবং তাদেরকে মোকাবেলা করে সেই রেকর্ড রাখার সক্ষমতা পিডিবির ছিল না। এখনো আছে কিনা সেটা আমি জানি না। একটি নতুন জ্বালানি নীতি আমাদেরকে দিয়ে যান, যেটাতে এনার্জি ট্রানজিশন বা জ্বালানি রূপান্তরের বিষয়টি সুনির্দিষ্টভাবে থাকবে। সেমিনারে উপস্থিত জ্বালানি উপদেষ্টা আশ্বাস দেন, আসছে জুনের মধ্যেই গ্যাসের সিস্টেম লস 50% কমানো হবে। চলতি গরমে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে বলেও জানান তিনি। এই লোডশেডিংটাকে সীমিত রাখতে চেষ্টা করব। আমরা আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো এবং লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আর একটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। অন্তর্বর্তী সরকার জ্বালানির বকেয়া পরিশোধে অগ্রাধিকার দিচ্ছে বলে জানান উপদেষ্টা। এরই মধ্যে বিগত সরকারে রেখে যাওয়া 3.2 বিলিয়ন বকেয়া 600 মিলিয়নে নামিয়ে আনা হয়েছে। অন্তর্বর্তী কালীন সরকার যখন শুরু করে তখন $3.2 বিলিয়ন ছিল, তো এখন আমরা উই হ্যাভ গট ইট ডাউন টু 600 বিদ্যুৎ জ্বালানি মিলে। এখন থেকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এলএনজি আমদানি করা হবে। আর সাগরে তেল গ্যাস অনুসন্ধানের বিটে কেউ অংশ নেয়নি বলেও জানান জ্বালানি উপদেষ্টা। জ্বালানি তেলের রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, সময় হলো একটা বিরতির। ফিরছি আরও খবর নিয়ে, সাথে থাকবে। বিরতির পর আবার স্বাগত নিউজ 24 সংবাদে। শোকাহত লাখো মানুষের শ্রদ্ধায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন পোপ ফ্রান্সিস। তার অন্তিম যাত্রায় অংশ নেন বিশ্বের 1.5 শতাধিক দেশের প্রতিনিধি, রাষ্ট্র ও সরকার প্রধান। 1300 বছরের মধ্যে প্রথম অইউরোপীয় পোপ ফ্রান্সিসের বিদায়ে সৃষ্ট শোকের আবহ হয়ে ওঠে গভীর আর আবেগঘন। শনিবার সকালেই কফিন বন্দি মরদেহ ব্যাসিলিকার প্রধান দরজা দিয়ে বের করে এনে শুরু হয় অন্তিম প্রার্থনা। ততক্ষণে কানায় কানায় পরিপূর্ণ গোটা ভ্যাটিকান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ব্যাসিলিকার চত্বর ছাড়িয়ে মূল সড়কে অবস্থান নেন প্রায় 2.5 লাখ মানুষ। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাম্প, বাইডেন, বিশ্বের তাবৎ বাঘা নেতারা। পোপের যুদ্ধ বন্ধের আহ্বানে সাড়া না দিলেও কফিনের পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলেছেন কেউ কেউ। শোকের কাফেলায় প্রার্থী হয়েছে সঙ্গীত, রং ছড়িয়েছে লাল টুপি পরা শতাধিক কার্ডিনাল। প্রায় 1 ঘন্টা ধরে চলা প্রার্থনা সভা পরিচালনা করেন ইতালির 51 বছর বয়সী পুরোহিত বাত্তিস্তরে। প্রার্থনা শেষে কয়েক কিলোমিটার পথের দুধার থেকে শ্রদ্ধা জানান কয়েক লাখ মানুষ। তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় সান্তা মারিয়া ব্যাসিলিকায়, যেখানে তাকে সমাহিত করা হয়।
ক্যাথলিকদের বিশ্বাস যীশুখ্রিস্টের সাথে পোপের সরাসরি সম্পর্ক রয়েছে, তবে পোপ বিশ্বাস করেন ধর্মের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, অন্যের প্রতি শ্রদ্ধা ছাড়া শান্তি সম্ভব নয়। আর যুদ্ধ হানাহানি বন্ধের বার্তা দিয়ে চিরনিদ্রায় শায়িত হন গরিবের বন্ধু খ্যাত পোপ ফ্রান্সিস। মাসুদ রানা, নিউজ 24। পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় শনিবার ডক্টর ইউনুস ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন এবং অনুষ্ঠানে যোগ দেন। রোববার বাংলাদেশ সময় দুপুর 12টায় দেশের উদ্দেশ্যে রওনা করবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোরে ডক্টর ইউনুসের দেশে পৌঁছানোর কথা রয়েছে। সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকবেন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। গাড়ি আমদানির ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে মধ্যবিত্তের নাগালে আনতে রাজস্ব বান্ধব শুল্ক বাণিজ্য নীতিমালার দাবি জানিয়েছে বারভিডা প্রেসিডেন্ট জনাব আব্দুল হক। শুল্ক কমলে বাজার সম্প্রসারণের সাথে সাথে রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে মনে করে বারভিডা। শনিবার রাজধানীর ফার্জ হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় বিআরটিএ এর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, রিকন্ডিশন গাড়ি আমদানির পর অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি নিচ্ছে বিআরটিএ, যার বর্তমান মূল্য 1 থেকে 1.5 লাখ টাকা। পরিবেশ দূষণ কমাতে জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। থেকে আসতে হয়েছে, আমরা জন্য ক্ষমা প্রার্থী, দুঃখিত। সম্মানীয় সুধী, 1 লক্ষ গাড়ি তারা বাজার, সেখানে 40% তৈরি করে, রপ্তানিও করে, কিন্তু 60% আমদানি করে। সেখানে শুল্ক করার তারতম্য তারা রেখেছে 49%। তো আমরাও বাংলাদেশে মনে করি যে আমাদের যে বিশাল উঠতি মধ্যবিত্ত, আমরা যে সরকার মধ্যম আয়ের দেশ বলছে, মধ্যম আয়ের দেশ হলে কিন্তু আমাদের আগামী 10 বছরে লক্ষ গাড়ির বাজার হতে হবে এবং হওয়া সম্ভব। প্রতি বছর 10% করে বাড়লেই কিন্তু এটা সম্ভব, এবং সেই জন্য পলিসি সাপোর্ট দরকার। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।